أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দণ্ডবিধি আইন ধারা 91 হতে 98 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা 91, যে সকল সম্মতি স্বতন্ত্রভাবে অপরাধ হবে সেই সকল কাজ বর্জন করা। যে সকল কাজ সম্মতি দানকারী ব্যক্তি বা ব্যক্তির পক্ষে সম্মতি দান করা হয় এবং উক্ত কাজে যে ক্ষতির সম্ভাবনা থাকে তা থেকে স্বতন্ত্র কোনো অপরাধ হলে তা ব্যতিক্রম ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সম্মতি দান করেন অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সম্মতি প্রদান করেন এবং উক্ত সম্মতির ফলে যে কাজ করা হবে তাই সেই কাজের ফলে যদি স্বতন্ত্র কোনো অপরাধের সৃষ্টি হয় তাহলে তা ব্যতিক্রম ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটা অবশ্যই কোনো না কোনো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ধারা 91, সম্মতি দান করার পরেও যদি কোনো কাজ করা হয় এবং উক্ত কাজের ফলে যদি কোনো স্বতন্ত্র অপরাধের সৃষ্টি হয় তাহলে সেই কাজটি অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। উদাহরণ, কোনো নারী কর্তৃক গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে অত্র ধারার ব্যতিক্রম প্রযোজ্য হবে না, কারণ উক্ত ক্ষতির ফলে একটি স্বতন্ত্র অপরাধের সৃষ্টি হয়, যেখানে গর্ভপাত একটি স্বতন্ত্র অপরাধ। দণ্ডবিধির 91 ধারায় অপরাধকে সাধারণভাবে দুইভাবে ভাগ করা হয়েছে, যথা 1, গণ অপরাধ, যে সকল অপরাধ জনসাধারণকে স্পর্শ করে তাকে গণ অপরাধ বলা হয়, আর 2, জন অপরাধ, যে অপরাধ কোনো ব্যক্তিকে বা ব্যক্তি বিশেষকে স্পর্শ করে তাকে জন অপরাধ বলা হয়। প্রশ্ন, কোনো নারীর অনুমতি সাপেক্ষে গর্ভপাত ঘটানো কি অপরাধ বলে গণ্য হবে? ধারা 92, সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির উপকারার্থে অথবা মঙ্গলার্থে সদ্বিশ্বাসে কৃত কাজ। অর্থাৎ যদি কোনো ব্যক্তির উপকারের জন্য অথবা মঙ্গল কামনা করে সদ্বিশ্বাসে কোনো কাজ করা হয় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো ব্যক্তির পক্ষে সম্মতি দান করা অসম্ভব অথবা সে যদি সম্মতি দানে অপারগ অথবা তার পক্ষে অভিভাবকের নিকট হতে সম্মতি অর্জন করা সম্ভব না, তখন সম্মতি ব্যতীত উক্ত ব্যক্তির মঙ্গলার্থে উপকারার্থে সদ্বিশ্বাসে কোনো কাজ করার ফলে ক্ষতি হলে তা অপরাধ হবে না। অর্থাৎ এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যখন ওই ব্যক্তি সম্মতি নিজেও দিতে পারেন না অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিও দিতে পারেন না বা তার অভিভাবক অন্য কোনো ব্যক্তিও সেখানে যদি উপস্থিত না থাকে তারাও কোনো সম্মতি দিতে পারেন না। সেই ক্ষেত্রে যদি উক্ত ব্যক্তির স্বার্থে বা মঙ্গল কামনা করে সদ্বিশ্বাসে কোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে কোনো প্রকার ক্ষতি হলে তা অপরাধ হবে না। উদাহরণ 1, একটি বাঘ রহিমকে টানিয়ে নিয়ে যায়। সজীব বাঘটির প্রতি গুলি ছোড়ে। সজীব জানত উক্ত গুলি রহিমের মৃত্যু ঘটার বা আহত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সজীব রহিমকে মেরে ফেলার ইচ্ছা ব্যতীত তার মঙ্গলার্থে বা তার উপকারার্থে সদ্বিশ্বাসে গুলি ছোড়ে। সজীবের গুলিতে রহিম মারাত্মকভাবে আহত হয়। এখানে সজীব কোনো অপরাধ করে নাই, কারণ সজীব বাঘের হাত থেকে রহিমকে বাঁচানোর জন্য এই গুলিটি ছোড়ে। সেক্ষেত্রে সজীবের কোনো অপরাধ হবে না। 2, একটি জ্বলন্ত ঘরে ছোটন আটকা পড়ে। নিচে অনেক লোকজন একটি কম্বল ধরে রেখেছে। শাহিন ছোটনকে গৃহের চূড়া হতে কম্বলের মধ্যে নিক্ষেপ করে। শাহিন জানত
নিক্ষেপের কারণে ছোটন মারা যেতে পারে, কিন্তু সৎবিশ্বাসে ছোটনের উপকারের জন্য কাজটি করা হয়। এখানে যদি নিক্ষেপের ফলে ছোটনের মৃত্যু হয়, তবুও শাহিনের কোনো অপরাধ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, সম্মতি ব্যতীত যদি কারোর উপকার করা হয় এবং সেই কাজটি যদি সৎবিশ্বাসে হয়, তাহলে সেখানে কোনো ক্ষতি হলেও তা অপরাধ হবে না বা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 93, সৎবিশ্বাসে কৃত যোগাযোগ। যদি কোনো ব্যক্তির মঙ্গলার্থে কোনো সংবাদ আদান প্রদান সরল বিশ্বাসে করা হয় এবং উক্ত সংবাদ আদান প্রদানের ফলে যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে সৎবিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদ আদান প্রদান অপরাধ হবে না। তাহলে কোনো ব্যক্তির উপকারের জন্য এমন কোনো খবর তার নিকট দেওয়া হয় যার ফলে উক্ত ব্যক্তির ক্ষতি হতে পারে, এমন ক্ষতি যদি সৎবিশ্বাসে হয় বা সৎবিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদের মাধ্যমে হয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। উদাহরণ, সার্জন সাগর সৎবিশ্বাসে তার রোগীকে জানান যে তিনি বাঁচবেন না। তার অভিমত শুনে বা তার কথা শুনে, তার মতামত শুনে রোগী মারা যায়। যদিও সে জানত উক্ত সংবাদটি শোনার পর মারা যাওয়ার সম্ভাবনা আছে, তবুও এখানে সার্জন সাগরের কোনো অপরাধ হবে না। দুনিয়া হতে বিদায় নেওয়ার পূর্বে মানুষের অনেক দেনা পাওনার হিসাব থাকে। সেক্ষেত্রে সার্জন যদি সৎবিশ্বাসে তার এ মতামত জানায়, তাহলে তার উপকারই হতো, কারণ সে মারা যাওয়ার পূর্বে দেনা পাওনা মিটিয়ে যেতে পারত। সেক্ষেত্রে সার্জনের কোনো অপরাধ হবে না। তাহলে সৎবিশ্বাসে কৃত যোগাযোগের ফলে যদি কারোর মৃত্যু হয় বা কোনো ক্ষতি সংঘটিত হয় বা কোনো ক্ষতি হয়, তাহলে সৎবিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদের ফলে অপরাধ হবে না। প্রশ্ন, রহিম তার বন্ধু করিমের মাকে ফোন করে বলে করিম রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সদর হাসপাতালে ভর্তি আছে। একথা শুনে করিমের মা স্ট্রোক করে মারা যায়। এখানে রহিমের অপরাধ কী? ধারা 94, কোনো কাজ করার জন্য ভৃতি প্রদর্শনপূর্বক কাউকে বাধ্য করা, অর্থাৎ ভীতি প্রদর্শন করে কাউকে কোনো কাজ করাতে বাধ্য করা। খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত কোনো কিছুই অত্র ধারায় অপরাধ নয়। অর্থাৎ 94 ধারায় যা বর্ণনা করা হয়েছে তা যদি খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ না হয়, এই অপরাধ ব্যতীত অন্যান্য কোনো অপরাধ হলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে অবশ্যই কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর ভীতি প্রদর্শন করে অথবা ভয় দেখিয়ে কোনো কাজ করতে বাধ্য করা হলে তা অপরাধ হবে না। তাহলে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে বা ভীতি প্রদর্শন করে যদি কোনো কাজ করতে বাধ্য করে, তাহলে তা অপরাধ হবে না। বিশেষ দ্রষ্টব্য, খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত অপরাধ হতে হবে। এই অপরাধের ক্ষেত্রে অত্র ধারা গ্রহণযোগ্য নয়, কারণ নিজে বাঁচার জন্য অন্য কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই। উদাহরণ, রাসেল অভিযুক্ত হন যে তিনি সোহেলকে হত্যা করেছেন, কিন্তু রাসেল বলছে যে সোহেলকে হত্যা করতে বাধ্য হয়েছি, তাছাড়া মনির তাকে মেরে ফেলত। রাসেল হত্যার কাজটি করার জন্য বাধ্য হয় কারণ মনির তার মাথায় বন্দুক ধরে রেখেছিল। তার এ অজুহাত এখানে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ নিজে বাঁচার জন্য অন্য কাউকে মেরে ফেলা এটা আইনসঙ্গত নয়। প্রশ্ন, ভীতি প্রদর্শন করে অপরাধ কোন ক্ষেত্রে অপরাধ হবে না? ধারা 95, সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়। যে কাজ ক্ষতিজনক ও আঘাতজনক তা সাধারণত আইনের ভাষায় অপরাধ, কিন্তু যে ক্ষতি বা আঘাত অতি সামান্য তা অপরাধ নয়। সাধারণ বুদ্ধিমত্তা ও মেজাজের মানুষ যদি অতি সামান্য ক্ষতি বা আঘাত সম্পর্কে কোনো প্রকার অভিযোগ করবে না বিধায় তা অপরাধ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাজ ক্ষতিজনক
ও আঘাতজনক তা সাধারণত অপরাধ, কিন্তু যে ক্ষতি বা আঘাত অতি সামান্য তা অপরাধ নয়। সাধারণ বুদ্ধিমত্তা ও মেজাজের মানুষ, অর্থাৎ যার সাধারণ বুদ্ধি আছে, সাধারণ নলেজটুকু যার আছে, এমন ব্যক্তি অতি সামান্য ক্ষতি বা আঘাত সম্পর্কে কোনো প্রকার অভিযোগ করবে না, বিধায় তা অপরাধ হবে না। যেমন অন্যের দোয়াতে কলম চুবাইলে দণ্ডবিধি অনুযায়ী অপরাধ, কিন্তু এই সামান্য বিষয় কেউ কখনো অভিযোগ করবে না। রাস্তাঘাটে চলার পথে একজনের সাথে অন্যজনের গায়ে ধাক্কা লাগতে পারে, এখানে এ বিষয়ে কেউ অভিযোগ করবে না, তাই অপরাধ হবে না, কিন্তু এই দুটি বিষয়ই আইনে দণ্ডনীয় অপরাধ। অত্র ধারার বিস্তারিত বর্ণনা। ক, কোনো কাজ অপরাধ হবে না যে কাজ ক্ষতিসাধন করে, যে কাজ ক্ষতিসাধন করার জন্য অভিপ্রেত হয়, যে কাজে ক্ষতির সম্ভাবনা থাকে, যে কাজ সামান্য অতি সামান্য যা অভিযোগযোগ্য নয়। ধারা 96, ব্যক্তিগত প্রতিরক্ষায় কৃত বিষয়সমূহ। ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ হবে না, অর্থাৎ নিজের জীবন রক্ষার্থে বা নিজের সম্পত্তি রক্ষার্থে বা ব্যক্তিগত যে কোনো প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে আত্মরক্ষার অধিকারের ভিত্তি দুইটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এক, প্রত্যেক ব্যক্তির অধিকার আছে নিজের ও অন্যের জানমাল রক্ষা করার। দুই, এখানে প্রতিরক্ষার ক্ষেত্রে যতটুকু আঘাত করা প্রয়োজন ততটুকু আঘাত বিনা দ্বিধায় করা যাবে। তাহলে 96 ধারায় বলা আছে ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো কাজই অপরাধ হবে না, এবং আত্মরক্ষার অধিকারের ভিত্তি দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এক, নিজের ও অন্যের জানমাল রক্ষা করতে পারবে। দুই, এই নিজের জানমাল এবং অন্যের জানমাল রক্ষা করার জন্য যতটুকু আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকুই আঘাত করতে পারবে এবং তার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আঘাত করা যাবে। ধারা 97, শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। অত্র আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে শরীর ও সম্পত্তি সম্পর্কিত প্রতিরক্ষার অধিকার হবে নিম্নরূপ। প্রথমত, কোনো ব্যক্তির নিজের ও অন্যের দেহের প্রতি যে কোনো অপরাধের বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার থাকবে। অর্থাৎ আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের সম্পত্তি, নিজের দেহ সম্পর্কেও প্রতিরক্ষা করতে পারবে, এবং সে যদি চায় মনুষ্য জীব হিসেবে অন্য কারো শরীর রক্ষা করা প্রয়োজন বা দেহ রক্ষা করা প্রয়োজন, সেক্ষেত্রেও অন্য ব্যক্তির দেহের প্রতিও সে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগ নেয়, তাহলে নিজ ও অপর কোনো ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্রতি প্রতিরক্ষার অধিকার থাকবে। তাহলে প্রথমত বলা হয়েছে নিজের দেহ এবং অন্যের দেহের প্রতি প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, আর দ্বিতীয়ত নিজের সম্পত্তি, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, যত প্রকার সম্পত্তি থাক, এবং অন্য কোনো ব্যক্তির সম্পত্তি, সেটা স্থাবর হোক বা অস্থাবর সম্পত্তি হোক, দুইজনের দুই সম্পত্তির প্রতি প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। উদাহরণ, শরীর সম্পর্কে প্রতিরক্ষা। ভাইকে আক্রান্ত হতে দেখে ভাই আঘাতকারীকে আক্রান্ত করে, এখানে কোনো অপরাধ হবে না। অর্থাৎ যখন কোনো ভাইকে দেখা যায় যে অন্য কোনো লোকের মাধ্যমে আক্রান্ত হয়, তখন সেই ভাই আক্রান্তকারীকে বা আঘাতকারীকে আক্রান্ত করে, এখানে কোনো অপরাধ হবে না। কোনো নারীকে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় আত্মীয় স্বজন ধর্ষণকারীকে আঘাত করলে কোনো অন্যায় হবে না। সম্পত্তি সম্পর্কে প্রতিরক্ষা। রহিম জমি ভোগ দখল করে, সেই জমি রক্ষার দায়িত্ব রহিমের। জমি অন্য কোনো ব্যক্তির দখল নিতে চাইলে রহিম প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তির দখলে সম্পত্তি নাই তার প্রতিরক্ষারও অধিকার নাই। তাহলে আমরা বুঝতে পারলাম শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। এখানে নিজের শরীর এবং অন্যের শরীরের প্রতিও
প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, সেই সাথে নিজের সম্পত্তি এবং অন্যজনের সম্পত্তির প্রতিও প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 98 তারুণ্য, অপ্রকৃতিস্থ, অপরিণত বিবেক বা প্রমত্ততা ইত্যাদি ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা। যখন কোনো কাজ একটি বিশেষ অপরাধ বলে গণ্য হয়, কিন্তু উক্ত কাজটি যদি কোনো ব্যক্তির তারুণ্য, অপরিণত বিবেক, অপ্রকৃতিস্থ বা প্রমত্ততার কারণে হয়, তাহলে অপরাধ বলে গণ্য হবে না। তখন এরূপ ব্যক্তির কাজের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। অর্থাৎ কোনো পাগলের কাজের বিরুদ্ধে বা কোনো মাতাল ব্যক্তির কাজের বিরুদ্ধে বা কোনো শিশুর কাজের বিরুদ্ধে বা কোনো অপরিণত বিবেক, যার বিবেক এখনও পরিণত না, পরিপক্ক না, যার জ্ঞান বুদ্ধি তেমন ভালো হয় নাই, এই সকল ব্যক্তির কাজের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। উদাহরণ, ছোটনের বয়স 6 বছর, সে ঘরে আগুন লাগাতে পারে। ঘরে আগুন লাগানোর জন্য তার কোনো অপরাধ হবে না, কারণ ছোটন একজন শিশু। তাই তার এ কাজের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগ করা যায়। করিম মদ পান করে মাতাল হয়ে রহিমকে মারার জন্য আক্রমণ করে। এখানে রহিমকে আঘাতের ফলে করিমের কোনো অপরাধ হবে না, কারণ তার প্রমত্ততার কারণে অপরাধ হবে না। কিন্তু রহিম তার কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম, কোনো শিশু বা কোনো অপ্রকৃতিস্থ পাগল বা কোনো অপরিণত বিবেক বা মাতাল হয়ে কেউ যদি কোনো অপরাধ করার চেষ্টা করে, তাহলে তার সেই চেষ্টার বিরুদ্ধে বা তার কাজের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। বিশেষ দ্রষ্টব্য, ব্যক্তিগত প্রতিরক্ষা শুধুমাত্র অন্যায়কারী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োগ করা যায়, এছাড়া অন্য কোথাও এই ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। এক নজরে ধারা 91 যে সকল সম্মতি স্বতন্ত্রভাবে অপরাধ হবে, সেই সকল কাজ বর্জন করা। ধারা 92 সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির উপকারার্থে বা মঙ্গলার্থে সদ্বিশ্বাসে কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 93 সদ্বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে বা কোনো অভিমত প্রকাশের ফলে বা কোনো সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে যদি কোনো অপরাধ হয়, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 94 কোনো কাজ করার জন্য ভীতি প্রদর্শনপূর্বক কাউকে বাধ্য করা হলে, সেটা যদি মৃত্যু ব্যতীত অন্য কোনো অপরাধ হয় বা সরকারের বিরুদ্ধে না হয় বা রাষ্ট্রের বিরুদ্ধে না হয় বা রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধের বিরুদ্ধে না হয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়। ধারা 96 ব্যক্তিগত প্রতিরক্ষায় কৃত বিষয়সমূহ। ধারা 97 শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। ধারা 98 তারুণ্য, অপ্রকৃতিস্থ, অপরিণত বিবেক বা প্রমত্ততা ইত্যাদি ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগ। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য 20 হতে 25 প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।